আমি নাজমুল হাসান। বর্তমানে রাজশাহী ইউনিভার্সিটিতে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্টে মাস্টার্সের শিক্ষার্থী থিসিস গ্রুপে। তো আমার জীবনের শুরুর দিক থেকেই আমি আমার বাবার পরিশ্রম দেখে বড় হয়েছি। দারিদ্রতা সবসময় আমার নিত্য সঙ্গী হিসেবে পাশে থেকেছে। তো এই দারিদ্রতার মধ্যে বড় হয়ে কত সংগ্রাম কীভাবে করতে হয়, কীভাবে নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হয়, ওটা খুব শুরু থেকে আমি শিখেছি। সেই সময় থেকে আমার বাবা তখন পায়ে রিক্সা চালাতো। তো এটা আমার খুবই কষ্ট লাগতো এবং এটা অনুপ্রেরণা দিত আমাকে যে বাবার যে কষ্ট, সেই কষ্টকে বুঝতে হবে। তখন থেকে আমার আসলে বড় হওয়ার স্বপ্ন জাগে। এক্ষেত্রে প্রথমে আমি আমার এলাকার স্কুলে পড়ি, প্রাথমিক বিদ্যালয় খামারকান্দি প্রাথমিক বিদ্যালয়, এরপর খামারকান্দি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, এরপর সরকারি শেরপুর কলেজ। তারপরে আমি শেরপুর কলেজে ভর্তি হওয়ার পর আমার ইচ্ছা ছিল যে ভালো কলেজে ভর্তি হওয়ার, কিন্তু আসলে ওই সময় আমার সাপোর্ট দিতে পারেনি বাবা। তো এই যে আমার দারিদ্রতা তখনও ছিল, আমি এটাকে কমানোর জন্য নিজে চেষ্টা করেছি, নিজে বিভিন্ন রকম জায়গায় কাজ করেছি। যেমন আমাদের শেরপুরে জলযোগ হোটেল ছিল, ওখানে আমি কাজ করেছি। তারপর এখানে আমাদের ডক্টরস কমপ্লেক্স, ওখানে গার্মেন্টসের দোকান, ওখানে আমি কাজ করেছি। তারপরে আমি রাজমিস্ত্রির জোগাড়ে কাজ করেছি। ট্রাই করেছি যে কীভাবে নিজেকে স্বাবলম্বী করা যায় এবং বাসা থেকে কম অর্থ নেওয়া যায়। আমার বাবাও কখনো চায় নাই যে আমার কষ্ট হোক, আমার মাও চায় নাই কখনো কষ্ট হোক। আমার মায়ের স্ট্রাগলের গল্প কেউ আসলে জানে না। আমার মা যে স্ট্রাগল করেছে, আমার বাবা তো রিক্সা চালক, এটা সবাই জানে। কিন্তু আমার মা যে আমার জন্য এত স্ট্রাগল করেছে যে এটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার এলাকাবাসী সবাই জানে। আমার মা অন্য এরিয়াতে কাজ করেছে। তারপরে শীতের মধ্যে, কড়া শীত, সেই সময় শীতের মধ্যে শিম তুলতে যায়। আমার মা শিম তুলতে চাইতো, আমার মায়ের হাতের দিকে তাকালে মনে হতো কালো দাগ হয়ে গেছে। তো এটা আমার স্ট্রাগলের গল্প। এখান থেকে আমি যখন শেরপুর কলেজে ভর্তি হই তখন স্ট্রাগলটা বেশি বেড়ে যায়। ওখানে একটা কলেজের তখনও সে অবস্থাতে অত ভালো পর্যায়ে ছিল না। আমি যে সময় ছিলাম 2017-18 সেশনে আমি শিক্ষার্থী ছিলাম। সে সময় আমাদের প্রায় অর্ধেক শিক্ষার্থী ফেল করতো। আমি যখন যে ইয়ারে পাস করি, পাসিং ইয়ার 2019 ওই সময় আমার অর্ধেক শিক্ষার্থী ফেল করে। তো এরকম স্ট্রাগল করে উঠে গেছি আমি। আমি কখনো স্বপ্ন থেকে পিছু পা হই নাই। তারপর আমি কোচিংয়ে ভর্তি হই। কোচিংয়ে ভর্তি হওয়ার পর ওখানে ভালো রেজাল্ট করে ওখানে ফার্স্ট হই। আমাদের বগুড়া উদ্ভাস কোচিংয়ে ফার্স্ট হই। তারপর আত্মবিশ্বাস পাই আস্তে আস্তে যে আমাকে দিয়ে হবে আসলে। এর মধ্যেই প্রিপারেশনের মাঝখানে কিন্তু আবার এইচএসসি রেজাল্ট দেয়। কারণ 2 মাস পর যেহেতু রেজাল্ট দেয়। তো সে সময় আমার জিপিএ কম হয়ে গেল। ওখানে আমার রেজাল্ট 4.75। এটা একটা বড় ধাক্কা হয়। কিন্তু তারপরেও আমার মা পাশে থেকে আমাকে সাপোর্ট দিচ্ছে অনেক। বিশেষ করে বাবার সাথে সব কিছু তো শেয়ার করা যায় না। মাকে সবচেয়ে কাছে মনে হয় এবং মাকে শেয়ার করা যায়। তো আমার মা আমাকে অনেক অনেক সাপোর্ট দিছে। তো এরপরে আমি তখন প্রিপারেশন নেই। প্রথমে আমি ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটিগুলো পরীক্ষা দিই। এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আশানুরূপ একটা সাফল্য নিয়ে আসি। ওখানে 1606তম আমার ইয়ে ছিল। তারপর ওখানে যখন আমি একটা সুযোগ পেলাম তো কনফিডেন্সটা আমার বেড়ে যায় অনেক। এরপরে আমি রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা দিই। রাজশাহী ইউনিভার্সিটিতে ভালো একটা আমার মেধাক্রম পাই। তারপরে রাজশাহী ইউনিভার্সিটিতে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্টে অধ্যয়ন করার সুযোগ পাই। তো শুরু থেকেই আমি ট্রাই করতাম যে কীভাবে টিউশন ম্যানেজ করা যায়। টিউশন ম্যানেজ করে আমি ট্রাই করছি প্রথম থেকে, অনেকে বলেছে। কিন্তু রাজশাহীতে টিউশন পাওয়া, টিউশন ম্যানেজ করা অনেক কঠিন একটা বিষয়, অনেক টাফ। সে সময় আমি এমন কোনো আমার সিনিয়র নেই যাদেরকে বলি নাই, কিন্তু সাপোর্টও ওরকম পাই নাই। কিন্তু আমাদের এলাকার এক বড় ভাইয়ের নাম নয়ন ভাই, ডাকনাম জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর হোসেনের নাম। নয়ন ভাইয়ের সুবাদে আমি রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের একটা প্রফেসর, স্যারের নাম না বললেই না, স্যারের নাম মেহেদী হাসান স্যার, বাংলা প্রভাষক ছিলেন। উনি আমাকে টিউশন ম্যানেজ করে দেয়। তো তারপরে থেকে আমি আস্তে আস্তে নিজেই চেষ্টা করি, নিজের করার মাধ্যমে। তারপর আমি যখন থার্ড ইয়ারে উঠলাম তখন সে সময় দেখা টিউশন নাই। আমি ও সময় আবার আমার বগুড়ার দইয়ের একটা পাবলিসিটি করি আমার ক্যাম্পাসে। আমার বগুড়ার দইয়ের আমি বিভিন্ন রকমের অনলাইনে অ্যাডভার্টাইজমেন্ট করি। তারপরে আমাদের অনেক শিক্ষার্থী ইচ্ছুক হয় এবং আমি সে সময় আমার মনে হয় যে আমি 7 দিন ব্যবসা করেছিলাম। আমার প্রফিট মোর দেন 8,000 হয়েছিল। তো এটার মাধ্যমে সাপোর্ট দিই এবং ঈদের আগে তখন বাসায় আসবো, কিন্তু ওরকম ইনকাম নাই, পকেটে টাকা নাই, টিউশন নাই যেহেতু। তো ও সময় আমি আসলে ওই দই সেল করে ওখান থেকে কিছু অর্থ নিয়ে বাসায় আসি এবং ঈদটা খুব ভালোভাবে যায় আমার। এই যে স্ট্রাগলের গল্প,
এখান থেকে যাওয়ার পর আমার আসলে স্বপ্ন সবসময় বড়র দিকেই ছিল। আমার স্বপ্ন সবসময় ছিল যে প্রথমে ডাক্তার হওয়ার চিন্তা ছিল, কিন্তু যেহেতু রেজাল্ট খারাপ হয় এইচএসসিতে তখন হতে পারি নাই। তারপর যখন বায়োকেমিস্ট্রিতে আমি পড়লাম, বায়োকেমিস্ট্রিতে আমার আমার ডিপার্টমেন্টটা অনেক ভালো। আমার ডিপার্টমেন্টের সিনিয়ররা সবাই বেশিরভাগ ক্ষেত্রে বাইরে যায়, বেশিরভাগ ক্ষেত্রেই বাইরে যায়, ইউএসএ, কানাডা, তারপর দেখা যাচ্ছে জাপানে তো প্রচুর যায়, তারপর কোরিয়া, সাউথ কোরিয়া, মানে আমাদের স্টুডেন্টরা অনেক যায়। তো তখন থেকে আমি সিনিয়রদের সাথে যোগাযোগ করি, সিনিয়ররা আমাকে খুবই অনুপ্রাণিত করে, এবং এটার মাধ্যমে আমার স্বপ্ন আবার নতুন করে শুরু হয় যে ডাক্তার না হলেও ডক্টরের সামনে কিন্তু বসানো যেতে পারে একজন বিজ্ঞানী গবেষক হওয়ার মাধ্যমে। তো সেই যাত্রা শুরু হয় সেই সেকেন্ড ইয়ার থেকে, ফার্স্ট ইয়ার থেকেই। তারপরে আমি আমার পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকমের জার্নালে পড়াশোনা করি, আর্টিকেল পড়ি, তারপরে আমাদের ডিপার্টমেন্ট যেগুলো পাবলিশ হয় রিসার্চ পেপার সেগুলো নিয়ে পড়াশোনা করি। এবং আমি শুধুমাত্র আমার ডিপার্টমেন্ট না, আমার ডিপার্টমেন্টের বাইরেও ডিপার্টমেন্টের সাথে আমি গবেষণা নিয়ে কাজ করেছি। বিশেষ করে আমাদের ইউনিভার্সিটি ফিশারিজ ডিপার্টমেন্টে আছে ডক্টর এমিন স্যার, তারপর এই পাশে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে গোলাম স্যার আছেন। অন্যান্য টিচারের সাথে আমি কোলাবোরেশন করে কাজ করার ট্রাই করছি। এর মাধ্যমে আমি চেষ্টা করি আমাদের জিএবি ডিপার্টমেন্টের স্যারের নাম ডক্টর আবুল রেজা স্যার। আমার জীবনটা পরিবর্তনের মূল কারিগর ডক্টর আবুল রেজা তুহিন স্যার, ডাকনাম স্যারের নাম তুহিন। আর আমার স্বপ্ন যেখানে লালিত হয়েছিল সেই ল্যাবের নাম হচ্ছে এমবিপিএসএল, মলিকুলার বায়োলজি আর প্রোটিন সায়েন্স ল্যাব। ওখান থেকে আসলে আমার স্বপ্নের যাত্রা শুরু হয়, নতুন করে আমি নিজেকে চিনি এবং নিজেকে জানতে শুরু করি। ওখান থেকেই বিভিন্ন রকম ইনফরমেশন পাই, কীভাবে অ্যাপ্লাই করতে হয়, অ্যাপ্লাই করার প্রসেস কী আমার তারপরে আমি আইএলস লাগবে কতটুকু, জিআরই লাগবে কি না, তারপরে আবার আইএলস ছাড়াও যাওয়া যায় কি না, এমওয়াই দিয়েও যাওয়া যায়। তো আমি এগুলো যখন জানলাম, ইনফরমেশন যখন আমার কাছে আসলো, তখন আমি এগুলো সবগুলো আমার একটা আউটলেট করলাম, স্প্রেডশিটে করলাম, গুগল স্প্রেডশিটে করলাম। এটা করার মাধ্যমে এক্সেল শিটে করলাম, করার মাধ্যমে ইনফরমেশনগুলো গোছায় নিই। তারপর আমি বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসরকে ইমেল করা শুরু করলাম। চায়নাতে ইমেল করছে অনেকগুলো, চায়নাতে ওরকম রেসপন্স দেয় নাই। ইউএসএ ইমেল করেছি, ইউএসএ প্রফেসর রেসপন্স দিয়েছিল, কিন্তু সে সময় আসলে আমার আইএলস তো টাকা ছিল না পকেটে। আইএলস আমার প্রিপারেশনও ছিল, অর্ধেক প্রিপারেশন হয়ে গিয়েছিল, কিন্তু সে সময় টাকা পকেটে ছিল না। আর এর পাশাপাশি পরীক্ষা, আমার একাডেমিক একটা প্রেশার ছিল, যেহেতু আমি যখন ফোর্থ ইয়ার যখন হয়, ফাইনাল ইয়ার পরীক্ষা, সে সময় হয়তো আইএলস দিতে হবে, কিন্তু আমি সময় নিয়ে মানে ইয়ে করতে পারি নাই। যেহেতু আমাদের ডিপার্টমেন্টের খুব ফাস্ট, দেখা যাচ্ছে যে আইএলস যে সময় দেবো সে সময় আমাদের ডিপার্টমেন্টের ফাইনাল পরীক্ষা। তো এইটার কারণে আমি আসলে ওভাবে ইয়ে করতে পারি নাই। তারপরে আমি এই বছরে মাস্টার্স আমার ইয়ে শেষ হয়ে গেল, যখন আমার থিওরি শেষ হয়ে গেল, এখন আমার থিসিস চলছে। তো এই সময় যেহেতু ফ্রি সময় আছে, আমি এই সময় আমার ডকুমেন্টসগুলো রেডি করেছি। আর এবার আমি প্রথমবার আইএলস এখনও দেওয়া হয়নি, কিন্তু আইএলস ছাড়াই আমি অ্যাপ্লাই করেছি। আমার রিসার্চ ওয়ার্ক ভালো ছিল, এক্সপিরিয়েন্স ছিল, আর প্রফেসরদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, যেহেতু আগে থেকে প্রফেসরকে আমি নক করি এবং প্রফেসরের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমাদের ডিপার্টমেন্টের ডক্টর তানজিমা ম্যাম, তারপরে হুমায়ুন কবির স্যার, যার নাম রুমি স্যারের সাথে কথাবার্তা বলি। সব মিলিয়ে স্যারদের সাথে যোগাযোগ করার মাধ্যমে স্যাররা আমাকে অনেক হেল্প করে এই যাত্রায়। তারপরে ভিসা প্রসেসিং নিয়ে অ্যাপ্লাই করার পর যখন ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্টেন্স লেটার পেলাম, তারপর ভিসা প্রসেসিং অনেক বেশি টাফ, বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বেশি টাফ সব জায়গাতেই। আমি যখন ভিসা নিয়ে যাই তখন অনেক জায়গাতে আমার সোর্স অফ ফান্ড দেখাতে বলছে, ব্যাংক সলভেন্সি, এটা অনেক বেশি মানে পেইন ছিল, সব জায়গাতে ম্যানেজ করা যায় না, যেহেতু ওভাবে সাপোর্ট নাই। তো ব্যাংক থেকে হেল্প নেই এবং একটা পেপারস রেডি করা অনেক হেসেলের একটা বিষয়। এটা আমার মনে হয় যে এই বিষয়ে যদি শিক্ষা মন্ত্রণালয় খুব ভালোভাবে একটু নজর দেয়, আমাদের মতো পরিবার থেকে উঠে আসা ছেলেদের জন্য এটা খুবই ভালো হয়, এত হেসেল পোহাতে হয় না। তারপরে আমাদের যে কিছু পেপারস যেগুলো আছে সলভেন্সি সার্টিফিকেটের মাধ্যমে আমার যখন সোর্স অফ ফান্ডটা দেখাবো, সোর্স অফ ফান্ডে যেগুলো আমার যে অনেকে ডিটস দেখায়, ডিটস সেল দেখায়, তারপর অনেকে দেখায় যে বাবা বিজনেসম্যান। তো এগুলো যদি আসলে খুব ইজি করা হয় না, আমাদের ছেলেপেলে যে বাধাগুলো আছে বাধাগুলো সরে যাবে। আমার মনে হয় বাধাগুলো যখন সরে যাবে, আমাদের ছেলেপেলে এই যে রিক্সা চালকের একটা ছেলে, দিনমজুরি একটা ছেলে, সেও স্বপ্ন দেখতে বাধা পাবে না। তো এই একটা আমাদের যদি একটা রাস্তা খুলে দেওয়া হয়, ইনশাল্লাহ আমরা আমাদের দেশের সুনাম পুরো বিশ্বে ছড়িয়ে দিব, গবেষণাকে সহজলভ্য করব, আমাদের দেশে যে গবেষণা করা যায় এটা মানুষের মধ্যে দেখাই দেব। এবং আমার ডিপার্টমেন্ট থেকে অনেক শিক্ষার্থী ভালো ভালো জায়গায় আছে, আমার অনেক সিনিয়র অনেক ভালো ভালো জায়গায় আছে, ইউএসএ, কানাডা, জার্মানি,
জাপান, অনেক জায়গায় ভালো ভালো জায়গায় আছে। আপনি কোন ইউনিভার্সিটির সুযোগ পেলেন, সেখানে কত পার্সেন্ট স্কলারশিপ পেলেন, এটা একটু বলুন। আচ্ছা, ইউনিভার্সিটি অফ স্কোপডে, ইউনিভার্সিটি স্কোপডেতে আমি 100% টিউশন ফি ওয়েভার পেয়েছি, হেলথ ইন্স্যুরেন্স পেয়েছি। তো প্রিলিমিনারি অ্যাকোমোডেশনটা এটা আমার পাওয়া হয় নাই। তো সেই সময় আসলে এটাই সবচেয়ে বড় ইয়ে ছিল যে আমি সুযোগ পেয়েছি কিন্তু আসলে আমি পড়তে পারবো কিনা এটা নিশ্চয়তা নাই। তো সেই সময় আমি অনেক দিকে ট্রাই করি ফান্ড কালেকশন করার জন্য। এক পর্যায়ে আমার বড় ভাই ডক্টর মঞ্জুর রশিদ, ওনার মাধ্যমে ডক্টর আনোয়াম মোনারুল কাদির বিটু স্যার, ওনার সাথে যোগাযোগ করি, স্যার এটা আমার এই বিষয়টা প্রধানমন্ত্রী বরাবর পাঠাই। তখন প্রধানমন্ত্রীর নজরে তিনি আমাকে আমন্ত্রণ জানায়। তারপরে প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ে আমরা যাই, আমি আমার বাবা সহ যাই। সেখানে গিয়ে আমার বিষয়টা দেখেন, আর্থিক বিষয়ে যে সমস্যা সেই বিষয়টা প্রধানমন্ত্রী সলভ করেন। আর এই জন্য আমি অনেক কৃতজ্ঞ। যদি আমার প্রধানমন্ত্রী সেই অনুভূতিটা কেমন? কয় তারিখে গেলেন সচিবালয়ে, কখন দেখা হলো, আপনাকে দেখে কি বললেন? আচ্ছা, প্রধানমন্ত্রী তো আমি যেহেতু ছাত্রদলের একজন নেতা কর্মী, সেই হিসেবে যখন আমার নেতাকে সামনে থেকে দেখলাম, মানে আমার এই অনুভূতি আর প্রকাশ করার মতো না। আমার চোখ দিয়ে পানি পড়ছিল ওই সময়, আবেগ ঝরে পড়ছিল তাকে দেখার পরে। আমি যখন গেলাম, যখন প্রথমে প্রবেশ করলাম, বললো নাজমুলকে, নাজমুলকে। আমি বললাম স্যার আমি নাজমুল। তখন স্যার একটা সুন্দর হাসি দিয়ে আমার সাথে হ্যান্ডশেক করলেন এবং তিনি আমাকে অনেক দোয়া করলেন যে তুমি অনেক বড় জায়গায় যাবা, তোমার জন্য দোয়া করি, তুমি অনেক অনেক বড় হও এবং অবশ্যই অবশ্যই ভালো লেখাপড়া করতে হবে, লেখাপড়া করে এসে দেশের জন্য সেবা করতে হবে, দেশের জন্য কিন্তু দেশে আসতেই হবে, দেশের সেবা করতে হবে, এটা বলেছেন। এটা বলেছে। আমি বর্তমানে সুইডেনের ইউনিভার্সিটি অফ স্কোপডেতে পড়তে যাচ্ছি। আমার প্রোগ্রামের নাম হচ্ছে মাস্টার্স ইন বায়োসায়েন্স। মাস্টার্স ইন বায়োসায়েন্সের মধ্যে 3টা কোর্স আছে। বিশেষ করে আমার যে মেজর, যেটা নিয়ে আমি আসলে গবেষণা করব, সেটা হচ্ছে যে বায়োমার্কার। বায়োমার্কার নিয়ে গবেষণা করব। আর এটার সময়ব্যাপী হচ্ছে 1 বছর। 1 বছর আমার এই প্রোগ্রামের মেয়াদ। আসলে আমাদের যেগুলো সামনে বাধা, বিশেষ করে উচ্চশিক্ষার জন্য আইএলটিএস একটা বড় বাধা হয়ে দাঁড়ায়। অনেকে আইএলটিএসের করতে ভয় পায়, বা বিশেষ করে ভয় পায় যারা বিদেশ যেতে চায় বা গবেষণা করতে চায়, তারা মেইনলি আসলে আইএলটিএস দিয়ে যাওয়া চায়। কিন্তু সবচেয়ে বড় বাধা সেটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। আমাদের গভর্নমেন্ট যদি আইএলটিএস বিষয়ে যদি কাজ করে, আমার মনে হয় গভর্নমেন্ট কাজ করা শুরু করেছে অলরেডি। আমার গভর্নমেন্ট এই ব্যাংক সলভেন্সি নিয়ে কাজ করা শুরু করেছে কিছু কিছু জায়গায়, যেমন জাপান, তারপরে কোরিয়া, তারপরে জার্মানি, এগুলো কিছু দেশে ব্যাংক সলভেন্সি নিয়ে কাজ করেছে এবং প্রবাসী কল্যাণ ব্যাংক এ বিষয়ে সহযোগিতা করা শুরু করেছে। আমি এই বিষয়ে খবর নিয়েছি। কিন্তু আরও যেগুলো দেশ, যেমন সুইডেন, ফ্রান্স কিংবা অন্যান্য যেগুলো কান্ট্রিগুলো আছে, সেগুলো কান্ট্রির ক্ষেত্রে যে ব্যাংক সলভেন্সি যে একটা নীতিমালা, এটা পর্যায়ক্রমে হবে ইনশাল্লাহ। তবে আমি সরকারকে অনুরোধ করব শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে যাতে এটার একটা সুস্পষ্ট নীতিমালা হয়, যাতে দেখা যাচ্ছে যে আমার মতো মফস্বল থেকে উঠে আসা ছেলেপেলের জন্য যাত্রা সহজ হয়। প্রধানমন্ত্রী আমরা টাকা পয়সা জোগাড় পারিনি, যখন আমার 40 বিশ্ববিদ্যালয়ে পড়ে যখন লেখাপড়া শেষ হয়ে গেল, মানে মাস্টার্স করে বাড়ালো, তখন এই স্কলারশিপ পালো যখন, তখন এসে করলো মা আমার এখন বাইরে যাওয়ার মতো আমি লেখাপড়া করছি বা পারছি। তখন বাবা আমাকে তো টাকা পয়সা নেই, কীভাবে আমরা পাঠামো? তো সখন ছল করলো যে মা দেখি আল্লাহ ইচ্ছা করলে সবই পারে, আল্লাহ যদি দেয় তাহলে আমরা যাওয়ার পাবো, তাছাড়া পাবো না। তো ছেলের বন্ধু আসছিল, এক এ বন্দুক থেকে ওই বন্দুক, ওই বন্দুক থেকে বন্দুক করতে ধরতে 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 তো তাই করলে চলো আমরা মানে তারেক রহমানের কাছে যাই, যাবার পারি না কি দেখে চলে আগাইতে আমরা দেখে করতে করতে তারেক রহমানের কাছে যাবার চাইলো, বা আল্লাহ লিলো বলেই তার কাছে যাবার পারছে। তার কাছে যখন গেছে তাই চলো আমাক চলো অনেকটাই দোয়া করছে, গাও লাড়ছে, মাথা লাড়ছে, তার থেকে যা চাচ্ছে তারেক রহমানকে যা চাচ্ছে আমার চল তাই দিছে, দোয়া করে দিছে। তার আমার উপরে আমরা খুবই খুশি হয়েছি, তার বাবা মা আমরা আমার জোগাড় পানি তাই দিছে। তার মানে তার বাবা মার উপরে, তার পরিবারের উপরে আমরা সব সময় নামাজ কালাম পড়বো, দোয়া করবো, বা আমি আজও সকালে নামাজ পড়ছি, দোয়া করছি যে আল্লাহ আমি পারিনি, প্রধানমন্ত্রী তারেক রহমান তাই আমাকে দিছে, তার আমি যে বাবার মা হনু তার কাছে আমি ব্যর্থ হয়ে গেল, তাই আমাকে দিল। তাই আল্লাহ তার একজন সুখে আগে, তার পরিবারও তাই একজন ভালো থাকে। আমরা দোয়া করি দেশকে তাই যান খুব সুন্দরভাবে চালাবার পারে, তাই যেন হাজার হাজার কোটি কোটি মানুষের মধ্যে সম্মান পায়। দেখে আমাকে এই সময় এই বিপদে দেখে আমাকে তাই বার করে দিছে, যে তাকে যেন আল্লাহ এরকম হাজার হাজার কোটি কোটি সম্মান করে, তাই যেন পারে হতে।
তো আমার তো কোনো জমি জমা নেই, আমার শুধু কেলে এই বাড়ির জায়গা 5-7 শতকের মতো আছে, এই বাড়ির জায়গাটুকুই। আর আমি সব কিছু এই পরিশ্রমের উপরে নির্ভর করি, কষ্ট করে কাপড় চোপড় তো ঠিকমতো দিতেই পারি নাই। সে তাকে ভালো মন্দ দিয়ে একটা যে রাজশাহী একটা ভার্সিটিতে একটা ছাত্র যে ভালো একটা যে খুশি মতো যে চলাফেরা করতে পারবে সেটাও তাই করতে পারে নাই। তার বন্ধু বান্ধব সবাই তাকে অনেক সাহায্য হেল্প করছে, করার পরে সে রাজশাহী থেকে আজ এই পর্যন্ত আল্লাহ তাক আনিছে। দই বিক্রি করছে রাজশাহী ভার্সিটিতে পড়ে, তারপরে আম বিক্রি করছে তার জীবনের, এইসব করে তাই এত দূর পর্যন্ত টিউশন তো করাইছে, এসব করে তার জীবনে আছে এত দূর পর্যন্ত আল্লাহ তাদেরকে রাখছে। একটু বলবেন। আমরা যাওয়ার পরেই উনি হাসে উঠছে, হাসে ওঠার পরেই বলছে যে নাজমুল, আমার ছেলের নাম তো নাজমুল, এই নাজমুল নাকি, এবং মনে হয় যে কতদিন হলে সেটা চিনে থাকে। আমার এটাই আমাকে এতই অনুপ্রেরণা রাখছে যে আমার ছেলে তো কোনদিন দেখেও নাই বা কোনদিন কোথাও আমরা বলতে পারি নাই, সে দেখার সাথে নাজমুল মানে যে আত্মার মধ্যে একবারে নিয়ে নিয়েছে একবারে। এই জিনিসটা আমার এত ভালো লাগছে তারেক রহমানের, তাই এটা আমার আর প্রকাশ করার মতো আর কিছু নাই। যাক, আল্লাহ দান ওনাকে ভালো করে। আমাদের গ্রামবাসীর অনুভূতি আলহামদুলিল্লাহ, আমরা সবাই গর্বিত। এটা শুধু আমাদের গর্ব না, পুরো বাংলাদেশের গর্ব। আমাদের এই প্রত্যন্ত অঞ্চল থেকে, গ্রাম থেকে যে এরকম সুন্দর শিক্ষা অর্জন করার জন্য বাইরে যাবে, আমরা সবাই গর্বিত এর জন্য। আরও ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। সে বিষয়টা দৃষ্টিগোচর করছে এবং সম্পূর্ণভাবে নাজমুলকে সহযোগিতার আশ্বাস দিছে বা সহযোগিতা করতেছে, তার জন্য আমরা অনেক গর্বিত। আমি শেরপুর উপজেলার পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ এবং তাকে দোয়া কামনা করি যে আমাদের শেরপুরের একটি ছেলে, গরিব অসহায় একটি ছেলে, তার বাবা ভ্যান চালক, তার নিজ মেধায় সুইডেনে লেখাপড়া করার সুযোগ পেয়েছে, স্কলারশিপ পেয়েছে, কিন্তু যাওয়ার মতো তার অবস্থা নাই, প্লেন ভাড়া সহ ইত্যাদি খরচা নাই। এই খরচগুলো করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এটা আমরা অত্যন্ত আপ্লুত হয়েছি যে আমাদের একটা ছেলে বিদেশে লেখাপড়া করতে যাচ্ছে এবং লেখাপড়া শেষে ওনাকে বলেছেন যে তুমি দেশে